দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। রাষ্ট্র মেরামত, বিচার ও জবাবদিহিতা, এই শিরোনামে আজকের আলোচনা। আর এই আলোচনায় গিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক আব্দুল্লাল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এম.এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক আব্দুল্লাল মামুন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে 17 বছরের বৈষম্য এবং শোষণের আমরা 17 দিনে সমাধান চাইছি, আমরা কি অসহিষ্ণু হয়ে উঠছি? ধন্যবাদ আপনাকে। একদম সঠিক একটি শব্দ আপনি চয়ন করেছেন যে আমরা কি অসহিষ্ণু হয়ে যাচ্ছি কিনা। প্রথম কথা হচ্ছে যখন আপনি বললেন যে একটি ফ্যাসিস্ট সরকার, সেটি আমরা এটা বুঝি যে জনগণের দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরের দাবি, মানুষের বিভিন্ন ন্যায্যতার যে অধিকার, সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করেনি, যে কারণে সব সমস্যাগুলো এখন একবারে আমাদের সামনে বেরিয়ে এসেছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আমরা কি সব সমস্যা একদিনই সমাধান করে ফেলবো? এই সরকারের বয়স 2 সপ্তাহের মতো, এবং এই সপ্তাহের এখন প্রধান যে বিষয়টি থাকা উচিত সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঠিক করা বা ঠিক করে আনা। এবং সেখানে আমরা জানি যে যতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে সবচেয়ে যে প্রতিষ্ঠানটি মনে হয় আমরা একমত হব অর্থনৈতিক কিছু ক্ষেত্রে বাদ দিয়ে, সেটি হচ্ছে পুলিশ। পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, কিন্তু পুলিশকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে পুলিশ একটা গুন্ডা বাহিনী, একটা মাস্তান বাহিনীতে পরিণত হয়েছিল। তো সরকারের প্রধান চ্যালেঞ্জটি ওখানে আমরা দেখেছি যে 5 তারিখের পরে এটি পুরোপুরি ভেঙে পড়েছে। এরকম একটি ভঙ্গুর অবস্থায়, এরকম একটা অস্থিরতাপূর্ণ অবস্থায় আমাদের নিজের প্রথম বিবেককে প্রশ্ন করা উচিত যে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, সমাজে নানান অবিচার অন্যায় যে হয়েছে, সেটা কি সে বিষয়ে দাবি দাবা উত্থাপনের এটি সঠিক সময় কিনা। আরও একটি হচ্ছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে যেখানে পাচ্ছি বসিয়ে পড়ছি, সেই বসে পড়াটা ঠিক হচ্ছে কিনা। এবং আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যে রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি, সেই রাষ্ট্র বিনির্মাণ বা রাষ্ট্র স্বপ্নের যে প্রক্রিয়া, সেটাতে কি এটা অ্যালাউ করে কিনা যে আপনি যে কোনোখানে বসে পড়বেন। হ্যাঁ, এটা ঠিক যে সরকার যখন এখনো গুছিয়ে উঠতে পারেনি, সেটা পুলিশ প্রশাসন হোক বা বেসামরিক প্রশাসন হোক, এই গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু সেই সুযোগটাকে আমরা নেব। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কতটুকু। এই সরকারের ম্যান্ডেট কিন্তু সিভিল প্রশাসন বা আর্মি প্রশাসন থেকে আসেনি, এটা একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছে। এবং আমি মনে করি যারা আজকে আন্দোলনে এসছে তারা যদি বিপ্লবের মধ্যে যুক্ত থাকতো তাহলে হয়তো এই দাবিগুলো উপস্থাপন করতো না। বরং আমি বলতে চাই যে তারা একটি সুবিধাভোগী শ্রেণী, যারা একটি ভঙ্গুর অবস্থার, এবং সরকারের মাত্র 15 দিন মাত্র বয়স, এরকম একটি সরকারের কাছে নানান ধরনের দাবি উপস্থাপন করছে। তো তারা আসলে কতটুকু যুক্তিযুক্ত, তার চেয়ে আমার বড় প্রশ্ন যে তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় কিনা। আর একটি বিষয় আমি পুরোপুরি উড়িয়ে দিতে চাই না, যে গতকাল যে দেখুন আপনি আনসারের ঘটনাটি যদি দেখেন, যে তাদেরকে জন্য কমিটি করা হয়েছে, কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। দুবার আমাদের উপদেষ্টা এবং শিক্ষার্থীরা সমন্বয়ক আছেন, তারা বসেছেন, তাদের একটি অংশ মেনেও নিয়েছে, তারপরেও সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর এরিয়া কিন্তু তারা সবগুলো গেটকে ঘেরাও করে রেখেছে। এবং যে ঘটনাটি ঘটলো, যে আশঙ্কাটি তৈরি করা হয়েছিল, যতদূর আমি শুনেছি আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে, সেখানে একটি গোয়েন্দা তথ্য ছিল যে অবস্থা আরও খারাপ হতে পারত। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, যতদূর আমরা জানি, যে ওদিন জাতিসংঘে যে দলটি এসে তারা অবস্থান করছিল, কিছু বিদেশি অতিথি সেখানে ছিল, সমস্ত উপদেষ্টারা ছিল। সো এটা একদিকে যেমন নৈতিকতার প্রশ্ন, একদিকে যেমন কতটুকু এইটার সময় কতটুকু ঠিক হচ্ছে, অন্যদিকে এটিও খেয়াল রাখতে হবে যেখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সেই জায়গাটাতে আমি গভর্নমেন্টকে বলবো যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে মানে আরো বেশি তথ্য পাওয়া দরকার এবং প্রস্তুতি নেওয়া দরকার। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল্লাল মামুন। গণ অভ্যুত্থানের পরপরই আমরা দেখলাম যে পদত্যাগের এক ধরনের হিড়িক লেগেছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন, কোথাও বাকি ছিল না। সেই জায়গা থেকে এটি নিশ্চয়ই প্রমাণিত যে সবকিছুই দলীয় নিয়োগ ছিল। রাষ্ট্রকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো সিস্টেম, গতকাল প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন যে পুরো সিস্টেমটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, তারই একটা প্রক্রিয়া হচ্ছে নিয়োগগুলো। এবং ব্যক্তিগত চয়েসে নিয়োগ দেওয়ার যতটা যোগ্যতা দেখা হয়েছে, কোনোভাবেই তার যোগ্যতার মাপকাঠিতে না দিয়ে দলীয় মাপকাঠিতে দেখা হয়েছে। তো ধ্বংসের শুরুটা আসলে ওখান থেকে। দ্বিতীয় যে বিষয়টি, যে পদত্যাগের হিড়িকের কথা আপনি বললেন, যে এটা একটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট যে আমরা যে পজিশনে আছি, তাহলে আমরা এমনভাবে প্রক্রিয়াটাকে তৈরি করা হয়েছিল যে আমাকে যে প্রফেশনে আমি থাকি না কেন, আমি শিক্ষক হই, বিশ্ববিদ্যালয়ের ভিসি হই, সচিব হই, আমাকে দলীয় ক্যাডারে পরিণত করার প্রক্রিয়াটার মধ্যে আমি না গেলে আমি কোনো পদ পদবি পাওয়ার সুযোগ ছিল না। সেটা প্রেস ক্লাব হোক, এফবিসিসিআই হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেটা পুলিশ বাহিনী হোক, আর যেখানেই হোক, যে আপনি যে একজন
পুলিশ অফিসার হবেন, যেটা একটু আগে আজিজ ভাই বললেন যে একজন বিসিএস ক্যাডার যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে আপনি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছেন। আপনি কি করেছেন? আপনি বিসিএস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছেন, আপনি সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরাও পদলেহী হয়ে আমাদের আদর্শ, আমাদের যে বিবেকবোধ, আমাদের ন্যায়পরণতা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছিলাম। তারই ফলাফল কিন্তু এই পদত্যাগের হিড়িক। যদি এমন হতো যে আমি যোগ্যতার মাপকাঠিতে কোনো জায়গায় বসেছি, যদি এমন হতো যে আমি আমার কর্মের গুণে বসেছি, তাহলে কিন্তু পদত্যাগটি হতো না। আমরা কি করেছি? একটি হচ্ছে প্রক্রিয়াটা এমন ছিল যে আমাকে যতটা বেশি আমি আওয়ামী লীগ দেখাতে পারবো আমার পদোন্নতি তত বেশি হবে। আমার যোগ্যতার মাপকাঠি এখানে কোনোদিনও সঠিক ছিল না। আমি সেভাবে আমাদেরকে সেই যোগ্যতার মাপকাঠিতে কোনো নিয়োগ, কোনো ধরনের প্রমোশন সেটা হয়নি। যে কারণে এখন হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে, পদত্যাগটা একদিকে করেছে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে, আবার আর এক গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার অতি উৎসাহী হয়ে এই পদগুলোকে নিয়ম নীতির বাইরে গিয়ে বসে থেকে অর্ডার করা। আবার কেউ, যেমন খুবই একটা দুঃখজনক ঘটনা হেলথের ডিজিতে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আবার ঠেকানোর চেষ্টা করছি। এই দুটো জায়গাতেই আসলে বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস ছোট্ট করে যোগ করতে চাই, আপনি যদি পুরো প্রক্রিয়াটা দেখেন, গত আগের পদোন্নতি এবং বর্তমানে কিছু কিছু জায়গায় নিয়োগকে ঠেকিয়ে দেওয়া বা আনসারের এই যে গত কয়েকদিনের যে অ্যাক্টিভিটি, এটা একটা পেশি শক্তির প্রদর্শনের অভ্যাস আমাদের সংস্কৃতিতে ঢুকেছে। সেই ধারাবাহিকতায় আগের নিয়োগগুলো হয়েছিল, যে যতটা দলীয়, যার ক্যাডার বা দলের যার যত অবস্থান, যার পেশিতে যত শক্তি, সেদিকে যাবে তার নিয়োগ। কি হলো? সবগুলো পদত্যাগ করতে হলো। এখন কি হচ্ছে? আবার আনসারও গত কয়েকদিনে, যেটা উনি বলে, ড্রেস পরিবর্তন করে লোক এনে হোটেলের থেকে পেশি শক্তির প্রদর্শনের একটা চেষ্টা করা হচ্ছে। একটি কথা আমাদের মাথায় রাখতে হবে, আর 5 তারিখের আগের দিন পর্যন্ত আমরা 3 জন এখানে বসে আছি, কেউ ভাবতেও পারেনি যে শেখ হাসিনা সরকার উৎখাত হবে। অর্থাৎ পেশি শক্তি দেখে যে টিকে থাকা যায় না তা প্রমাণিত হবে। নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার, কোনটি এই মুহূর্তে বেশি জরুরি? দুটো জরুরি, তবে খুব বেশি জরুরি হচ্ছে রাষ্ট্র সংস্কার। এবং আপনি যদি স্টুডেন্টদের ভয়েসটা দেখেন, ইট ইজ দেয়ার অ্যাচিভমেন্ট, তাদের গভর্নমেন্ট বা তাদের আন্দোলনের ফসল। সুতরাং রাষ্ট্রীয় সংস্কার গুরুত্ব পাবে। নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের পরে নির্বাচনের চিন্তা করতে হবে। বাট একটি জিনিস আমি একটু আগের আলোচনা একটু ছোট্ট করে যেতে চাই, তারপর এখানে আসবো। সেটি হচ্ছে যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম, যে বিভিন্ন স্তরে বিশৃঙ্খলা, আপনি বললেন গণপদত্যাগ, সেক্ষেত্রে যদিও মাত্র 15 দিন বয়স এই সরকারের, আমি ব্যক্তিগতভাবে আর একটু এক দেশে যে একটা সরকার আছে সেরকম একটা স্ট্রং প্রেজেন্স আমার মনে হয় দেখার সময় এসছে, যে দেশ একটা সরকার আছে এবং সেই সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করছে। যে যেখানে বসে পড়লাম, যে কোনো দাবি দেওয়া নিলাম, সেটা একটা শৃঙ্খলা আনয়ন বোধহয় খুবই জরুরি। এবং সেটি গতকাল আমরা দেখেছি যে আনসারের ঘটনার পরে শুরু হয়েছে, যে পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে। আমার মনে হয় যে আমাদেরও জনগণের তরফ থেকে সবাইকে সচেতন হতে হবে যে আমাদের দাবি দাবা আমরা তুলব, কিন্তু সুশৃঙ্খলভাবে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট মাধ্যমে। এই যে লাঠি সোটা নিয়ে দাবি আদায়, পেশি শক্তির দাবি আদায়, এটা উন্নত বিশ্বে গ্রহণযোগ্য নয়, একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আসি আপনার এই আলোচনায় যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে। অবশ্যই সংস্কার আগে। আমরা দেখেছি এর আগে যে ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়, আমি গতদিনই আপনাদের এখানে বলে গেছি যে পাকিস্তান শাসন আমলে, পরবর্তী আমাদের বাংলাদেশ হওয়ার পরবর্তী আমরা বিভিন্ন সময় সংস্কার উদ্যোগ নিয়েছি, সেটি হয়নি। এখানে বোধহয় একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে একটি নতুন আলোচনা বোধহয় শুরু হওয়া দরকার, যে এই সরকারের যে লেজিটিমেসি, তাতে সংস্কার প্রক্রিয়াগুলো টেবলে নিয়ে আসলেও বা ইন্ট্রোডিউস করা হলেও কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটি রেফারেন্ডাম খুব গুরুত্বপূর্ণ, যে সবগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে, সবগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, যে একটা গণভোট, যে আমাদের সংস্কার এই ক্ষেত্রগুলোতে কোথায়। দেখুন, মোটা দাগে 4টি স্থানের সংস্কার গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে অর্থনীতি, একটি রাজনীতি, একটি প্রশাসনিক, আর একটি হচ্ছে শিক্ষা। এই 4টা ক্ষেত্রে মোটা দাগে সংস্কার করলে কিন্তু সংস্কার প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যাবে। কিন্তু এই গভর্নমেন্টের যে ম্যান্ডেট, যেভাবে গভর্নমেন্টে এসছে, তাতে আপনি দেখেন যে বিএনপি স্বভাবতই চাইবে যে দ্রুত ইলেকশন হোক, কারণ রাজনীতির মাঠে তারাই একক প্রতিপক্ষ এখন। তো তাদের গতকাল আমরা দেখেছি, যখন ইউনূস সাহেব বলছেন যে জনগণ নির্ধারণ করবে যে কবে ইলেকশন হবে, কতদিন সরকার থাকবে, তখন ফখরুল সাহেব বলেছেন যে আমরা দ্রুত ইলেকশন চাই, আলোচনা শুরু করা হোক। সেক্ষেত্রে আমার প্রস্তাব হবে যে সবগুলো দলের সাথে আলোচনা সাপেক্ষে, শুধু দল না, শ্রেণী, অন্যান্য শ্রেণী পেশা, মামুন, যেখানে আসলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত এবং বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করতে পারবে, নাকি চলমান প্রক্রিয়ায় সংস্কারটা হবে? পুরো রাষ্ট্র সংস্কারের যদি বলি যে দায়িত্ব কি অন্তর্বর্তীকালীন সরকার পালন করতে পারবে, নাকি চলমান প্রক্রিয়ায় সংস্কার কাজ চলবে?
না, সংস্কার অবশ্যই ক্ষেত্রগুলোকে নির্ধারণ করতে হবে প্রথম, এবং একটি সঠিক পরিকল্পনা প্রণয়ন করা দরকার, দিন ভিত্তিক, মাস ভিত্তিক, বছর ভিত্তিক, যে কী এই প্রক্রিয়া হবে, এবং তারপরে দেখতে হবে এটার মনিটরিং করতে হবে যে এই সংস্কারগুলো কীভাবে কতটুকু প্রোগ্রেস করছে। দেখুন, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সংস্কার যে আমরা করতে চাচ্ছি, এবং দেখবেন অধিকাংশ সংস্কার রাষ্ট্রের ডে টু ডে অ্যাক্টিভিটি এবং কাঠামোর সঙ্গে জড়িত। এখন এই রাষ্ট্র কাঠামো এবং ডে টু ডে অ্যাক্টিভিটি যদিও প্রশাসন কার্যক্রমগুলো পরিচালনা করে, সিদ্ধান্ত গ্রহণে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব। এবং আমি যেটা প্রশ্ন করি যে আমাদের দেশে মানুষ, যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় দেখি, যে মানুষ কেন রাজনীতি করতে চায়, একটা আদর্শিক জায়গা থেকে, কেউ হয়তো বা উচ্চাভিলাষ থেকে করতে চাইবে, কেউ হয়তো বা ব্যক্তিগত বিশ্বাস থেকে করতে চাইবে, কেউ হয়তো বা অর্থ অর্জনের জন্য, বা পারিবারিক ঐতিহ্য। আপনি দেখুন, আমি যে লাস্ট দুটো পয়েন্ট বললাম, বাংলাদেশে মানুষ রাজনীতি করতে চায়, এটা বাস্তবতা, অর্থ অর্জনের জন্য অথবা পারিবারিকভাবে অটোমেটিক পেয়ে যায় সেই জন্য করতে চায়। এখন আরেকটি প্রশ্ন দেখুন, আপনি সংস্কার করবেন, আমি যেটা প্রশ্ন করি যে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ইনকাম কি, হাউ দে লিভ দেয়ার লাইভলিহুড। যদি ইন্টারন্যাশনালি দেখি বা রাষ্ট্রবিজ্ঞানের কাঠামোতে দেখি, তাহলে কি হবে যে অনেক সময় যারা বিভিন্ন সরকারের পদ পদবিতে থাকবেন তারা বেতন পাবেন। দ্বিতীয়টি কী হতে পারে, ব্যবসা করতে পারেন তারা। তৃতীয়টি কি, যে হয়তোবা তার বিনিয়োগ বা সঞ্চয় থাকবে। তারপরে কি হতে পারে, যে স্পাউসের ইনকাম থাকতে পারে। এরপরে কি, যে অনেক সময় ইন্টারন্যাশনালি যে কনসালটেন্সি বা পাবলিক স্পিকিং, সেগুলো থেকে তার আয় ইনকাম হতে পারে। আরেকটা হতে পারে পেট্রোনেজ। আপনি দেখেন, আগে যেমন বললাম যে অর্থ উপার্জনের জন্য রাজনীতি, ক্ষমতা, পেশি শক্তি। আর ইনকামের দিক থেকে দেখেন আপনি এদেশের গত কয়েক বছরের রাজনৈতিক ইতিহাস থেকে, যে পেট্রোনেজের মাধ্যমে আমাদের রাজনীতিবিদরা আয় ইনকাম করতে চায়। এখন কথাটা হচ্ছে যে কেন এই কথাটা বললাম, আপনি সংস্কার করতে চান এবং সংস্কার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, কিন্তু যার জন্য আপনি সংস্কার করবেন, পলিটিশিয়ানদের জন্য, পলিটিক্যাল পার্টির জন্য, একটা পলিটিশিয়ান কি আদর্শিক জায়গা থেকে রাজনীতি করছে? দ্বিতীয়ত, যে তার যে লিভিংহুড সেটা কি সঠিকভাবে সে মানছে, অথবা তার দলের মধ্য দিয়ে কি গণতন্ত্রের চর্চা আছে? যদি সেটা না থাকে, আপনি কোন সংস্কার করবেন? সেই সংস্কারগুলো দুরূহ। যেটা একটু আগে বলছিলাম, যে মোটা দাগে 4টি ক্ষেত্রে সংস্কার, বা 5টি ক্ষেত্রে আর্গুয়েবলি। একটি হচ্ছে অর্থনীতি, একটি হচ্ছে প্রশাসন, একটি হচ্ছে শিক্ষা, বিচার বিভাগ, এবং আরেকটি হচ্ছে আপনার আমাদের সাংবিধানিক বা রাজনৈতিক যে সংস্কার, সেগুলো। এখন সরকারের একটা প্রায়োরিটি লিস্ট আমরা করলাম, আমরা প্রায়োরিটি লিস্ট করে সিদ্ধান্ত নিলাম যে এই সংস্কারগুলো এতদিনের মধ্যে করা হবে। এই মুহূর্তে বলাটা মুশকিল, এবং প্রধান উপদেষ্টা গতকাল বলতে পারেননি যে 1 বছর বা 2 বছর, বা ধারণা করা যাচ্ছে যে সংস্কার কাজগুলো করতে 1 থেকে 2 বছরের সময় প্রয়োজন হবে। এখন যে সংস্কারগুলো করে রেখে যাবে এই সরকার, অবশ্যই যে সিদ্ধান্তগুলো নেবে পরবর্তীতে সংসদে ভেটেড হতে হবে সেটা। কিন্তু একটু আগে যেটা আমি বললাম, যদি আমরা একটা রেফারেন্ডামের মাধ্যমে করতে পারি, গণভোটের মাধ্যমে করতে পারি, তাহলে আমরা যে দীর্ঘদিন সংস্কারের কথা বলছি, এবং সংস্কার বিলাসে পরিণত হয়েছে পূর্ববর্তীতে আমাদের 111 সহ। এবং একটু আগে আজিজের সাথে কথা বলছিলাম যে 90 সালের পট পরিবর্তনে যখন তিন দলীয় জোট একসঙ্গে একটা নীতি নির্ধারণ করেছিল, সেটাও কিন্তু মানা হয়নি। সেজন্য কিন্তু আমি রেফারেন্ডামের কথাটা বলছি, যে নির্দিষ্ট সংস্কারগুলো তালিকাবদ্ধ হোক, যে কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, এবং সেখানে আমরা মানুষের ম্যান্ডেট নেই গণভোটের মাধ্যমে যে এই সংস্কারগুলো করতে হবে। পরবর্তীতে যেটি হবে, যে সরকারে আসুক, তখন কিন্তু এই সংস্কারগুলো করা ছাড়া তাদের উপায় থাকবে না, বা আমরা বিভিন্নখানে ভয়েস রেজ করতে পারবো। কিন্তু সংস্কার প্রক্রিয়া ইন্ট্রোডিউস করলাম, কাগজে কলমে নিশ্চিত করা যাবে, এবং মানুষের মতের ভিত্তিতে যদি সংস্কার প্রস্তাবগুলো আসবে, তখন আসলে সরকারও একটি চাপে থাকবে সেটি বাস্তবায়নের জন্য। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল আল মামুন।